এমন সাধ্য কার আছে ভাই, যে ঘড়ি তৈয়ার করে, সে ঘড়ি তৈয়ার করে ভাই, লুকায় ঘড়ির ভিতরে, লুকায় ঘড়ির ভিতরে। মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম। আচ্ছা, যাই হোক, আমি কোনো মেকার নই, মানুষ তৈরির কারিগরিও নয়, কিন্তু আমি মানুষের যেই শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলোতে কাজ করে থাকি। তাহলে আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের এমন একটি টেকনিক শেখানোর জন্যই এসেছি, সেটি হচ্ছে লিফো পদ্ধতিতে কিভাবে রিটেন প্রশ্ন আসলে অথবা নৈমিত্তিক প্রশ্ন আসলে আমরা দুই একটি টেকনিকের মাধ্যমে সলিউশন করতে পারি। আজকে তার মেকারই হব আমি, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। দেখো, আমি এইখানে লিখে দিয়েছি হ্যাক্সাস টেকনিক, ঠিক আছে? প্রতিনিয়তই তোমাদেরকে আমি কিছু টেকনিক দিয়ে যাই। এইখানে লিখেছি বিক্রয়যোগ্য পণ্য। তো বিক্রয়যোগ্য পণ্য যদি বলা হয় নির্ণয় করতে, তখন হচ্ছে তার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়। তোমরা একটু কষ্ট করে লিখো আর হাতে একটা ক্যালকুলেটর রাখো। বিক্রয়যোগ্য পণ্য ইজ ইকুয়াল টু হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে পারবো আমরা। এরপর দেখো, যদি বলা হয় সমাপনী মজুদের মূল্য, এই জায়গায় কিন্তু হচ্ছে তোমরা কি করবে, মানে হোঁচট খেতে পারো। এই জায়গায় তোমাদেরকে যেটা খেয়াল করতে হবে যে সমাপনী মজুদের মূল্য আমাকে কি ফিফো পদ্ধতিতে করতে বলা হয়েছে নাকি লিফো পদ্ধতিতে করতে বলা হয়েছে। দেখো, এই জায়গায় তোমরা 100% ধরা খেতে পারো। তো সেজন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে সহজ পদ্ধতিতে তুমি এমসিকিউ এবং রিটেন প্রশ্নের আনসার করতে পারো। যদি ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলা হয়, তাহলে সমাপনী একক ইনটু শেষ দর, একটু লিখো, তারপর হচ্ছে শেষ দর কি প্রথম দর কি সেটি আমি বলে দিব। আবার বলছি, সমাপনী মজুদের মূল্য যদি ফিফো পদ্ধতিতে তৈরি করতে বলা হয়, তাহলে তার সূত্র হবে সমাপনী একক ইনটু শেষ দর, ঠিক আছে? আর যদি লিফো পদ্ধতিতে করতে বলা হয়, তাহলে তার সূত্র হবে সমাপনী একক ইনটু প্রথম দর, ঠিক আছে? ওকে। এরপর বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের একটি আজীবন সত্য সূত্র আমরা জানি, সেটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, ক্রয়ের সাথে যদি কোনো কাজ থাকে তাহলে সেটি করতে হবে মাইনাস সমাপনী মজুদ। কিন্তু এই ফিফো লিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় এত ঝামেলা আসে না। জাস্ট এই সূত্রটা শিখলেই ইনশাল্লাহ তোমরা 100% আনসার করতে পারবা। তাহলে দেখো, একটি অঙ্ক দেয়া আছে, আজকে এই একটি অঙ্কের মাধ্যমে সব শেষ করে দিব এই অধ্যায়, যতগুলো এমসিকিউ আসে, ঠিক আছে? অঙ্কে দেয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় আর হচ্ছে বিক্রয় সমূহ, এইভাবে দেয়া আছে। দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য মে মাসের 1 তারিখে 200 একক, আর টাকা দর হচ্ছে মানে এককের দর হচ্ছে 8 টাকা। তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ প্রারম্ভিক মজুদ আছে 1600 টাকা টাকায়, আর এককে আছে 200 একক, ঠিক আছে? যারা ফার্স্ট ইয়ার, তারা যদি আমার পূর্ববর্তী লিফো ফিফোর ভিডিওগুলো কিভাবে অঙ্ক করতে হয় যদি না বুঝে থাকো অথবা না দেখে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি তুমি আগে দেখবে না, আগে সেই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে তারপর হচ্ছে এটা করতে আসবে, ঠিক আছে? ওকে। তারপর দেখো ক্রয় সমূহ। ক্রয় করেছি আমি 3টা ক্রয় করেছি মে মাসে। 10 তারিখে 500 একক ক্রয় করেছি, দর ছিল 9 টাকা, তাহলে 5 নং 4500, ঠিক আছে? এরপর মেয়ের 20 তারিখে ক্রয় করেছি 400 একক, 400 একক হচ্ছে 9.50 টাকা করে, তাহলে এই দুইটা ক্যালকুলেটর গুণ দাও, 3800 টাকা আসবে। এরপর মে মাসের 30 তারিখে ক্রয় করেছি 300 একক পণ্য, যার দাম ছিল 10 টাকা, তাহলে গুণ দিলে হয় 3000 টাকা, ঠিক আছে? আমরা কি বলেছি দেখো, বিক্রয়যোগ্য পণ্য কত টাকা। তো বিক্রয়যোগ্য পণ্য যদি বলা হয়, তাহলে তার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়। তাহলে আমরা এই দুটো অংশকে কিন্তু বলতে পারি বিক্রয়যোগ্য পণ্য, ঠিক আছে? কোন দুটো অংশকে? প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে এই যে ক্রয়টা যোগ করলে আমার কি পাওয়া যাবে? বিক্রয়যোগ্য পণ্য। তোমরা একটু খাতায় নোট দাও, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য, ঠিক আছে? তাহলে বিক্রয়যোগ্য পণ্য আমরা কি শিখলাম? যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, ঠিক না?
তাহলে একটু খেয়াল করো, প্রারম্ভিক মজুদের সাথে যদি আমি ক্রয়টা যোগ করি, অর্থাৎ এই যে আমার চিহ্ন দেয়া প্রারম্ভিক মজুদ আর ক্রয় যোগ করলে কি পাওয়া যাবে? বিক্রয়যোগ্য পণ্য। সুতরাং বিক্রয়যোগ্য পণ্য। এখন বিক্রয়যোগ্য পণ্য দেখো কিভাবে নির্ণয় করবে? টাকায়। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া আছে কত? 1600 টাকা। তাহলে 1600 টাকা যোগ ক্রয় দেয়া আছে 4500, 3800 আর হচ্ছে কি 3000। তাহলে এগুলো আমরা একটু যোগ করি। 3000, 4500 যোগ 3800 যোগ 3000, তাহলে আসলো আমার 12900। এই 12900 এটা হচ্ছে কি, ভালো করে শুনো শিক্ষার্থীরা, এই 12900 হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের মূল্য টাকায়। ঠিক আছে? কিসে? টাকায়। তাহলে যদি বলা হয় বিক্রয়যোগ্য পণ্য এককে কত, তখন শুধুমাত্র তুমি এককগুলো যোগ করে দিবে। দেখো প্রারম্ভিক মজুদের একক 200, তারপর হচ্ছে ক্রয়ের এককগুলো হচ্ছে 500, 400, 300। ঠিক আছে? এই এককগুলো যোগ করে দিবা। তাহলে যোগ করি, দেখো 200 একক যোগ 500 একক যোগ 400 যোগ 300। ঠিক আছে? তাহলে 1400 একক। বিক্রয়যোগ্য পণ্যের একক কত পেলাম? 1400 পেয়ে গেলাম। ঠিক আছে? এই 1400 একক পণ্যের মূল্য হচ্ছে 12900। ওকে, এরপর দেখো দ্বিতীয় প্রশ্নটি, সমাপনী মজুদের মূল্য ফিফো পদ্ধতিতে তৈরি করব। কি পদ্ধতিতে তৈরি করব? ফিফো পদ্ধতিতে। তো ফিফো পদ্ধতিতে তোমাদেরকে বলে দেওয়া থাকবে। দেখো এরকম একটি অঙ্ক দেওয়া আছে, নিচে দেওয়া আছে যে মে মাসের 30 তারিখে সমাপনী মজুদের পরিমাণ 500 একক, এবং কি সেটা হচ্ছে ফিফো পদ্ধতিতে। ফিফো পদ্ধতিতে অঙ্ক করার পর আমার সমাপনী মজুদ একক বের হয়েছে 500 একক। ঠিক আছে? তো এখন আমরা কি করব? সমাপনী মজুদের মূল্য বের করব। এই যে 500টা এককের মূল্য কত সেটাই এখন আমরা বের করব। তাহলে আমরা কি লিখেছি সূত্রটা? সমাপনী একক ইন্টু শেষ দর। সমাপনী একক ইন্টু শেষ দর। এখনই বুঝতে হবে তোমাকে শেষ দর কোনটা। আচ্ছা দেখো আমরা একটু লিখি, সমাপনী একক। সমাপনী একক কত? 500। শেষ দর কত সেটা আমরা জানি না। ঠিক আছে? সমাপনী একক 500, কিন্তু শেষ দর কত সেটা আমরা একটু দেখব। শোনো, এটা ছিল আমার একটা অঙ্ক। তো এই অঙ্কে বিক্রয় সমূহ ছিল 500 আর 400, 900। আমি কত একক পণ্য বিক্রি করেছি? মোট 900 একক পণ্য বিক্রি করে দিয়েছি। তো আমরা জানি কি ফিফো পদ্ধতিতে আগের মাল আগে বিক্রি করতে হয়। একটু কথাগুলো একটু শুনো। ফিফো পদ্ধতিতে আগের মালগুলো কি করতে হয়? আগেই বিক্রি করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো তো আগের মাল কোনগুলো? এই যে 200 একক, 500 একক, তারপর হচ্ছে 400 একক, তারপর 300 একক। এই মালগুলো তুমি বিক্রি করবা। কত একক বিক্রি করবে? 900 একক বিক্রি করবে। তাহলে আমরা 900 একক মাল এখান থেকে বিক্রি করব, প্রথম থেকে বিক্রি করব। ঠিক আছে? তো 200 বিক্রি করলাম, আরো লাগে কত? 700। তাহলে 500 বিক্রি করে দিলাম, লাগে কত আরো? দেখো ভালো করে একটু খেয়াল করো, আমি 200 বিক্রি করলাম, তারপর লাগে কত? আরো হচ্ছে আমার বিক্রি করতে হবে 700। পরের মাল কত আছে? 500। তাহলে 500টাও বিক্রি করলাম, হইলো 700। আরো কতটা বিক্রি করতে হবে? 900 হতে হলে আরো 200টা মাল বিক্রি করতে হবে। তাহলে আরো 200টা মাল কোথা থেকে বিক্রি করব? এই 400টা মাল থেকে বিক্রি করব। তাহলে 400টা মাল থেকে 200টা মাল বিক্রি করে দিলাম। এখানে থাকলো কতটা মাল? এই 400টা মালের ভিতর আমি 200টা মাল বিক্রি করে দিয়েছি, অর্থাৎ আমার এই পর্যন্ত এসে 900 মাল হয়ে গিয়েছে। কিন্তু এখানে কিন্তু আমার 200টা মাল আছে, আর লাস্টে দেখো আমার কতটা মাল আছে? 300টা। অর্থাৎ আমার মাল বিক্রি হয় নাই। এই 400টা মাল থেকে 200টা মাল বিক্রি হয় নাই, আর এই 300টা মাল আমি এখনো বিক্রি করি নাই। ঠিক আছে? তাহলে এখানের 200 আর এখানের 300 কতটা হলো? 500। এই দেখো তোমার সমাপনী একক 500। ঠিক আছে? তাহলে যেহেতু 500টা মাল এখনো রয়ে গেছে, কোথা থেকে রয়ে গেছে? এই 400টা থেকে। কতটা রয়ে গেছে? 200টা। ঠিক আছে? এই 200টার দাম কত? 9.50। এরপর আরো 300টা মাল রয়ে গেছে, তো 300টা মাল দাম কত? 10 টাকা। ঠিক আছে? তো একটু দেখো আমি কি বললাম, যে সমাপনী একক ইন্টু শেষ দর, অর্থাৎ এইগুলো কিন্তু হচ্ছে আমার শেষ দর। ঠিক আছে? কিভাবে পেলাম? 900টা একক মাল অঙ্কে বিক্রি করতে বলা হয়েছে। যেহেতু ফিফো পদ্ধতি, সেহেতু আমরা প্রথমের মালগুলো আগে বিক্রি করব, দেখবো কোথায় গিয়ে আমার 900টা মাল বিক্রি হয়েছে।
প্রথমটা বিক্রি করলাম 200 শেষ, আরো লাগে 700, 500টা বিক্রি করলাম, তাহলে হয়ে গেল 700, আরো লাগে আমার 200টা মাল বিক্রি করতে হবে। তো 200টা মাল আমি এখান থেকে বিক্রি করবো, এই 400টা মাল থেকে বিক্রি করব। তো 200টা বিক্রি করলে এই 400তে থাকে আরো 200, 200টার দাম 9.50, অর্থাৎ এগুলো হচ্ছে আমার শেষ দর এখন, ঠিক আছে। তাহলে এই যে 9.50 200 দিয়ে গুণ দিবা, আর শেষে মাল আছে কত 300, আরো 300, এই যে 500 একক না, তাহলে এই 300 টাকা হচ্ছে 10 টাকা। এরপর তোমরা গুণ করে দিবে, জাস্ট তোমার অঙ্ক সমাপনী মজুদের মূল্য বের হয়ে যাবে, ঠিক আছে। কেউ যদি না বুঝে থাকো আবার বলতে পারো। দেখো আমরা একটু চেষ্টা করব যথাসাধ্য। 9.50, তাহলে একটা আসে 1900, আর 300 ইন্টু এটা আসে 3000, অর্থাৎ আমার এটা আসে 4900। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য আসছে কত? 4900 টাকা। কিভাবে করলাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এইবার দেখো লিফো পদ্ধতিতে যদি করতে বলা হয় সমাপনী মজুদের মূল্য কত, সেটা কিভাবে করব? সমাপনী একক ইন্টু প্রথম দর, ঠিক আছে। সমাপনী একক ইন্টু প্রথম দর, ভালো করে খেয়াল করবা। তো আমরা কিন্তু হচ্ছে যদি লিফো পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলে, তখন কিন্তু আমরা শেষের মালটা আগে বিক্রি করি, লাস্ট ইন ফার্স্ট আউট। শেষের মালটা কি করতে হয়? লিফো পদ্ধতিতে আগে বিক্রি করতে হয়। তাহলে দেখো তো ভাইয়া, এইখানে শেষের মাল কোনটা? এই যে ক্রয়ের মধ্যে শেষের মাল কোনটা? তো দেখো 300, আমার মোট বিক্রয় করতে হবে কত? 900। যেহেতু লিফো পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করব এখন, তো সেহেতু হচ্ছে 900টা মাল আমি কোথা থেকে বিক্রি করা শুরু করব? আমি বিক্রি করা শুরু করব এই যে এখান থেকে, কারণ আমরা জানি লিফো পদ্ধতিতে শেষ থেকে মাল বিক্রি হয়, ঠিক আছে। শেষের মালটা আগে বিক্রি হবে। তো দেখো 900 মাল বিক্রি করবো, তো শেষের মালটা বিক্রি করে দিলাম 300, লাগে কত? এটাও বিক্রি করলাম 300, আর লাগে কত? 600। তো 400টা বিক্রি করলাম, লাগে কত? আরো দেখো 300 আর 400 কত হয়? 700। আরো 200টা মাল বিক্রি করতে হবে। তো 200টা মাল এই 500 থেকে বিক্রি করবো এখন। তো 500টা মাল 200টা মাল বিক্রি করলাম, 500 থেকে 200টা মাল বিক্রি করলাম। কিন্তু এইখানে মাল আছে কতটা? এই যে 500টায় আর মাল আছে কতটা দেখো তো। তো 500টায় মাল আছে আরো 300টা মাল রয়ে গেছে না? এই 300টা মালের দাম কত? 9 টাকা করে, 9 টাকা, ঠিক আছে। এরপর আরো 200টা মাল কিন্তু রয়ে গেছে, এই 200টা মাল কিন্তু এখনো বিক্রি করে নেই, কারণ 900 মাল তো আমার হচ্ছে এখানে এসে বিক্রি শেষ। তাহলে এই 200টার দাম কত? 8 টাকা, ঠিক আছে। এইবার তুমি একটু গুণ করো, 3 নং 27, তাহলে 2700 আর হচ্ছে 8 দুগুণা 16। তো তোমার 2700 যোগ 1600, 4300। আর ফিফো পদ্ধতিতে বের হয়েছিল কত সমাপনী মজুদের মূল্য? বের হয়েছিল আমার 4900। দেখো সমাপনী মজুদের মূল্য একটু ভ্যারি করতেছে। যদি আমি ফিফো পদ্ধতিতে করি তাহলে সেটা বেশি বের হলো 4900, আর যদি হচ্ছে আমি লিফো পদ্ধতিতে করি তাহলে হচ্ছে এখানে বের হলো কত? 4300। এগুলো তোমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে, খেয়াল করতে হবে। আবার বলছি, যদি লিফো পদ্ধতিতে বলে তাহলে প্রথম দর, প্রথমের দরের দিকে যাবা, ঠিক আছে। আমি লিখেছি কি সমাপনী একক ইন্টু প্রথম দর। প্রথম দরে কিভাবে গেলাম? আমরা জানি লিফো পদ্ধতিতে শেষের মালগুলো আগে বিক্রি করতে হয়। এই 300টা মাল বিক্রি করলাম, 400টা মাল বিক্রি করলাম, 700টা মাল হইলো, আরো বিক্রি করতে হবে 200টা। এই 500টা থেকে 200টা বিক্রি করলাম, কিন্তু এই 500টার মধ্যে আর 300টা মাল রয়ে গেছে, এখনো বিক্রি হয় নাই। তাহলে 9 টাকা করে, ঠিক আছে, গুণ দিলাম 300 গুণ 9। আর এই 200টা মাল এখনো তো বিক্রি করি নাই, কারণ দরকার নেই। তাহলে এই 200টা মাল 8 টাকা করে 1600 হলো 4300। এইবার যদি বলে বিক্রিত পণ্যের ব্যয় কত, ঠিক আছে। কি বলছি? বিক্রিত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে বলা হয় তাহলে অবশ্যই তোমরা পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা এগুলো করে ফেললাম। দেখো আমি ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করছি, এটাকে বেস ধরে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা যেন? 1600। এই যে প্রারম্ভিক মজুত পণ্যের টাকা হচ্ছে 1600, যোগ ক্রয় কত টাকা? দেখো ক্রয় হচ্ছে আমার 4500, যোগ 3800, যোগ 3000, ঠিক আছে। তো আমার এটা বের হলো 11300 মোট ক্রয়। এখান থেকে আমরা বাদ দিব কি? সমাপনী মজুদ। তো সমাপনী মজুদের মূল্য আমরা ফিফো পদ্ধতিতে কত পেলাম? 4900 মাইনাস 4900।
এরপর দেখো 1600 যোগ 11,300 মাইনাস 4,900, তাহলে আমার বের হলো 8,000 টাকা। এটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা একটি অঙ্কের মাধ্যমে বিক্রয়যোগ্য পণ্য বের করলাম, তারপর হচ্ছে সমাপনী মজুদের মূল্য বের করলাম ফিফো পদ্ধতিতে, আর একটা হচ্ছে লিফো পদ্ধতিতে বের করলাম। আর বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কিন্তু এটাও হতে পারে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদের মূল্য বাদ দিলেই কিন্তু হচ্ছে কি আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই। এই এতটুকু অংশের নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, এটা নাম হচ্ছে কি বিক্রয়যোগ্য পণ্য। তো বিক্রয়যোগ্য পণ্য কত টাকা পেয়েছিলাম? 12,900। দেখো 12,900 একই টাকা আসবে। এখান থেকে যদি আমরা 4,900 বিয়োগ করি তাহলে দেখবা 8,000 টাকাই আসছে। এটা হচ্ছে কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো এই ছিল আমাদের একটি সংক্ষিপ্ত ভিডিও। এখান থেকে অনেক নৈমিত্তিক আসতে দেখা যায়। সো তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে শিখে নিবে, আর যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিবে। এখান থেকে আমি আরো কয়েকটি ভিডিও দিব, পরবর্তী ভিডিওটিও তোমরা দেখে নিবে। আশা করি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে আমাদের এখান থেকে নৈমিত্তিকের একটি পূর্ণাঙ্গ শীট খুব সুলভ মূল্যে সেল করা হয়, তোমরা চাইলে সেটা কিনতে পারো। ফিন্যান্স আর অ্যাকাউন্টিং এর একটা সম্পূর্ণ একটা শীট আছে, সেটা তোমরা চাইলে নিতে পারো। এইগুলা তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।